15 বছর পর সুরিয়া তার মা ও ভাইকে নিয়ে দেবী মায়ের পুজো দেখতে গ্রামে যাচ্ছে, কিন্তু পূজার পরদিন থেকে গ্রামে একের পর এক মানুষের মৃত্যু হতে শুরু করে। ডাক্তার, পুরোহিত কেউই এর কারণ খুঁজেই পাচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে যেই মারা যাওয়া মানুষের লাশ দেখছে, পরদিন সেই আবার মারা যাচ্ছে। তবে 12 বছর আগে এই গ্রামে দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, যার কারণে পুরো গ্রামটা অভিশপ্ত হয়ে যায়। তাহলে কি পুরনো সেই অভিশাপের কারণেই গ্রামের মানুষ মারা যাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে কোনো মানুষেরই ষড়যন্ত্র? এটাই জানবো আজকের মুভির গল্পে। আজ এক্সপ্লেন করব একটি তেলেগু হরর থ্রিলার মুভি যার নাম হলো ভিরুপাক্ষা। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। 1979 সালের এক চন্দ্রগ্রহণের গভীর রাত, রুদ্রাভানাম গ্রামের শেষ প্রান্তের একটি বাড়িতে এখনো আলো জ্বলছে। বাড়ির ভেতরে ভেঙ্কাটা চালাপাথি নামের একজন লোক গোলাকার অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার মধ্যে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ রেখে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। অগ্নিকুণ্ডের পাশে ভেঙ্কাটার স্ত্রী শান্তি খুব অদ্ভুতভাবে দু পা ছড়িয়ে বসে আছে। হঠাৎ মৃতদেহের পাশে থাকা একটা জলের গামলা কাঁপতে থাকে। তখনই বাড়ির বাইরে বেঁধে রাখা সব গরু ছাগলেরা খুব ভয় পেয়ে এলো পাথারি দৌড়তে শুরু করে। বাড়ির ভেতরে শান্তি কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে থরথর করে কাঁপছে। ভেঙ্কাটা এক মনে তার তন্ত্রবিদ্যা চালিয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় জঙ্গলের ভেতর দিয়ে মশাল হাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা বাড়িটার দিকেই এগিয়ে আসছে। সবাই দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেই দেখে ভেঙ্কাটা কালো জাদু করছে। একটা লোক বলে, তাহলে এদের কালো জাদুর জন্যই গ্রামের বাচ্চারা এক এক করে মারা যাচ্ছে, এদেরকে এখনই বাইরে নিয়ে চলো। এবার সবাই মিলে ভেঙ্কাটাকে মারতে শুরু করে, কিন্তু ভেঙ্কাটা কিছুতেই তার মন্ত্র পড়া থামাচ্ছে না। চর লাথি খাওয়ার পরেও চোখ বন্ধ করে সে মন্ত্র পড়েই যাচ্ছে। গ্রামবাসীরা দুজনকে টানতে টানতে বাইরে এনে একটা বড় গাছের সাথে তাদেরকে বেঁধে ফেলে। ভেঙ্কাটা ও শান্তির ছেলে ভৈরবা এসব দেখে চিৎকার করতে থাকে, কিন্তু কয়েকজন মিলে তাকে দূরে আটকে রেখেছে। ভৈরবা ভিড় ঠেলে তাদের কাছে আসতে গেলে পঞ্চায়েত প্রধান হরিশচন্দ্র এসে আবার তাকে আটকায়। এরপর গ্রামের সবাই তাদের দুজনের ওপর কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। গনগনে আগুনের তাপের সাথে দুজনের গগনবিদারী চিৎকার মিশে যাচ্ছে। ভৈরবা চোখের সামনে তার মা বাবাকে জীবন্ত পুড়তে দেখছে। তবে শান্তি মারা যাওয়ার আগে সবাইকে অভিশাপ দেয়, ঠিক 12 বছর পর এই গ্রাম শ্মশানে পরিণত হবে। আগুনের লেলিহান শিখার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর কালো রাত শেষ হয়। পরের দিন গ্রামবাসীরা ঠিক করে তারা ভৈরবাকেও মেরে ফেলবে, কারণ তার শরীরে ভেঙ্কাটার রক্ত আছে। একদিন না একদিন হয়তো সেও ভেঙ্কাটার মতোই কালো জাদু করা শিখবে। কিন্তু পঞ্চায়েত প্রধান হরিশচন্দ্র বলে, ভৈরবা এখনো নাবালক, তাই তাকে না মেরে গ্রামের বাইরে অনাথ আশ্রমে রেখে আসাটাই ঠিক হবে। ওখানেই ও পড়াশোনা করে বড় হয়ে মানুষ হবে। এরপর এক এক করে কেটে যায় 12টা বছর। ভেঙ্কাটা ও শান্তির সেই বাড়িটা এখন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। গ্রামের কেউ সেই বাড়িটার ধারে কাছে দিয়েও যায় না। আজ রাতে সিদ্ধা নামের একজন লোক জমি পাহারা দিতে এসেছে। মধ্যরাতে জমির মধ্যেই থাকা উঁচু মাচায় উঠে সে একটু ঘুমিয়ে নেয়। কিছুক্ষণ পর অনেকগুলো কাকের ডাকে সিদ্ধার ঘুম ভেঙে যায়। মাঝরাতে এমন অদ্ভুত কাকের ডাক শুনে সে একেবারে চমকে ওঠে, কারণ এর আগে কখনোই এরকমটা হয়নি। সে দেখে একটা কাক কাকতারুয়ার ওপর বসে তার দিকেই তাকিয়ে কা কা করছে। সিদ্ধা হারিকেন হাতে মাচা থেকে নেমে আসে। আকাশের দিকে তাকালে দেখা যায় অনেকগুলো কাক খুব অদ্ভুতভাবে এক জায়গায় জটলা পাকিয়ে যাচ্ছে। ঠিক তখনই কাকতারুয়ায় বসা কাকটা এক ঝটকায় এসে সিদ্ধার মাথায় জোরে ঠোকর দিয়েই চলে যায়। সিদ্ধার সাথে সাথে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ সে সামনের দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করে। এরপরেই সে মাটি থেকে উঠে সোজা সামনের দিকে হাঁটতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছে কেউ যেন তার শরীরটাকে নিয়ন্ত্রণ করছে। পরের দিন সকালে সিদ্ধার ছেলে এসে দেখে সিদ্ধার সাইকেল আর হারিকেনটা জমিতেই পড়ে আছে, কিন্তু চারিদিকে খুঁজে সিদ্ধাকে কোথাও পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে সিদ্ধা নিখোঁজ হওয়ার প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এদিকে দেখা যায় অনুসুয়া 15 বছর পর তার বাপের বাড়ি রুদ্রাভানাম গ্রামে ফিরছে। অনুসুয়ার সাথে যাচ্ছে তার ছেলে সুরিয়া আর তার ভাইয়ের ছেলে রবি। সুরিয়া আর
আর রবি এমন একটা পাড়াগাঁওয়ে আসতে কিছুতেই রাজি ছিল না। তবে অনুসুয়া তাদেরকে বলে, দেবী মায়ের পূজা এই গ্রামের সব থেকে বড় উৎসব, আর এই গ্রামে আমার বোনের মেয়ে পার্বতীও থাকে। দেবী মায়ের পূজা শেষে কিছুদিন গ্রামে কাটিয়েই আমরা আবার ফিরে যাব। প্রতি শ্রাবণ মাসে গ্রামে দেবী মায়ের অনেক বড় পূজার আয়োজন করা হয়। সামনের শনিবার একাদশীর সকালে দেবী মায়ের বোধন হবে, তাই পূজার কাজের জন্য পঞ্চায়েত প্রধান হরিশচন্দ্র সিদ্ধার খোঁজ করে। তবে সে জানতে পারে গত এক সপ্তাহ ধরে সিদ্ধা বাড়ি ফেরেনি, তাই তার অনুপস্থিতিতে সিদ্ধার ছেলেকেই সব কাজের দায়িত্ব দেয়া হয়। এদিকে অনুসুয়া গ্রামে এসে তার বোনের মেয়ে পার্বতীর সাথে দেখা করতে আসে। পার্বতীর বাম কানে সমস্যা থাকার কারণে সে কানে একটু কম শুনতে পায়। অনেক ডাক্তার বৈদ্য দেখালেও সমস্যা খুব একটা কমেনি। সেদিন রাতে সুরিয়া আর রবি ক্ষেতের মাচায় বসে আড্ডা দিচ্ছিল। তখনই তারা দেখে গ্রামের কয়েকজন কাউকে ধরার জন্য দৌড়াচ্ছে। সুরিয়া এগিয়ে গিয়ে একটা মেয়েকে মুরগি চুরি করতে ধরে ফেলে। এই মেয়েটার নাম হলো নন্দিনী। প্রথম দেখাতেই নন্দিনীকে সুরিয়ার খুব ভালো লেগে যায়, তাই সে গ্রামবাসীদের হাত থেকে নন্দিনীকে পালাতে সাহায্য করে। পরের দিন দুপুরে হরিশচন্দ্রের বাড়িতে অনুসুয়াদের নিমন্ত্রণ করা হয়েছে। আসলে অনুসুয়া গ্রামে আসার প্রধান কারণ হলো সে গ্রামে স্কুল তৈরি করার জন্য বড় একটা জমি হরিশচন্দ্রকে দান করতে চায়। এখানে এসেই সুরিয়া জানতে পারে গতরাতের মুরগিচোর নন্দিনী আসলে হরিশচন্দ্রেরই মেয়ে। তবে নন্দিনী ছোটবেলা থেকেই খুব অসুস্থ, তার মাঝে মাঝে মৃগী রোগের খিঁচুনি ওঠে। তাই গ্রামের ডাক্তার প্রতি সপ্তাহে বাড়িতে এসে তাকে একটা করে ইঞ্জেকশন দিয়ে যায়। প্রতি সপ্তাহে ইঞ্জেকশন না দিলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। নন্দিনীর একমাত্র বান্ধবী সুধা পাশের গ্রামের কুমার নামের একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু তাদের পরিবার কিছুতেই এই সম্পর্কটা মেনে নিচ্ছে না। তারা দুজনে যখন লুকিয়ে লুকিয়ে দেখা করে, তখন নন্দিনী বাইরে দাঁড়িয়ে তাদেরকে পাহারা দেয়। তবে সুরিয়া এসে আবারও নন্দিনীকে ধরে ফেলে। এভাবেই যত দিন যায় সুরিয়া আরো বেশি করে নন্দিনীর মায়ায় জড়িয়ে পড়ে। একদিন অনুসুয়া পার্বতীকে পূজার জন্য একটা শাড়ি উপহার দেয়। শাড়ির সাথে একটা কাগজ দেখে পার্বতী জিজ্ঞেস করে, মাসি এটা কি? অনুসুয়া বলে, আমি তো আর এই গ্রামে থাকি না, তাই আজ থেকে আমার বাড়িটা তোর নামে লিখে দিলাম। তবে পার্বতী সেই বাড়িটা নিতে না চাইলেও অনুসুয়া জোর করে পার্বতীকে তার বাড়িটা লিখে দেয়। এদিকে সুরিয়া নন্দিনীকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় সুযোগ পেয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেয়। সুরিয়া বলে, আমাদের যাওয়ার সময় ঘনিয়ে আসছে, দেবী মায়ের পূজার পরে আমরা গ্রাম থেকে চলে যাব, তাই তোমার উত্তর হ্যাঁ বা না যাই হোক না কেন আমাকে তাড়াতাড়ি জানিয়ে দিও। এভাবেই দেখতে দেখতে দেবী মায়ের পূজার দিনটাও চলে আসে। খুব ধুমধাম করে মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। মন্দিরের সামনের মাঠে অনেক বড় মেলাও বসেছে। গ্রামের সবাই মন্দির প্রাঙ্গণে এসে জমা হয়ে উৎসব করছে। চারিদিক মানুষের ভিড়ে একেবারে গম গম করছে। সবাই ঘড়ায় করে দেবী মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছে। পুরোহিত পূজার আয়োজন করার সময় একটা নারিকেল ফাটাতেই দেখে তার ভেতরটা একেবারে কালো। এটা দেখেই পুরোহিতের মুখ ভয়ে একেবারে চুপসে যায়, কারণ দেবী মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা নারিকেল খারাপ হওয়া ঘোর অমঙ্গলের লক্ষণ। তখনই দেখা যায় মন্দির থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতর সিদ্ধা অচেতন হয়ে পড়ে আছে। মন্দিরের বাজনার শব্দে হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। তার মুখ সহ পুরো শরীরে অদ্ভুত এক প্রকারের গুটিতে ভরে গেছে। সামনে একটা আপেল পড়ে থাকতে দেখে সেটা হাতে নিয়ে যেই সে একটা কামড় দেয়, তখনই তার একটা দাঁত ভেঙে যায়। এসব দেখে সিদ্ধা তো কিছুই বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। তখনই সে শুনতে পায় কেউ যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। এবার সিদ্ধা আবারও যেন কারো বশে চলে যায়। এবার সে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সোজা দেবী মায়ের মন্দিরে চলে আসে। গর্ভগৃহে ঢুকে সিদ্ধা মুখে রক্তবমি করে সাথে সাথে মারা যায়। খবর পেয়ে পুরোহিত দৌড়ে এসেই দেখে সিদ্ধার রক্ত দেবী মায়ের সারা শরীরে লেগে গেছে, আর তার মৃতদেহটা দেবীর ঠিক সামনে পড়ে আছে। এমন ঘোর অমঙ্গল দেখে পুরোহিত মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। চারিদিকে সিদ্ধার রক্ত লেগে মন্দির এখন অপবিত্র। সবাই এই ঘটনা জানতে পেরে একেবারে চুপ হয়ে যায়। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর গ্রামে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তাই পুরোহিত বলে, এই অমঙ্গল কাটানোর জন্য আমাদের পুরাতন ধর্মগ্রন্থে সাহায্য নিতে হবে। দেবী মায়ের মন্দির তৈরি করার সময় মন্দিরের নিয়ম কানুন, দেবী মায়ের পূজার নিয়ম আর কিছু আধ্যাত্মিক বিষয় এই ধর্মগ্রন্থে লিখে রাখা হয়েছিল। গ্রামের বা এই মন্দির সম্পর্কিত কোনো সমস্যা হলে এই ধর্মগ্রন্থে সাহায্য নেওয়া হয়। ধর্মগ্রন্থ পড়ে পুরোহিত জানায়,
পূজার পর দেবীর মন্দির থেকে প্রস্থান করার কথা ছিল, কিন্তু গর্ভগৃহে মৃত্যু হওয়ার কারণে মন্দির অপবিত্র হয়ে গেছে আর দেবী মা মন্দিরের ভেতরেই আটকে গেছেন। তাই তিনি এখন আর মন্দির থেকে প্রস্থান করতে পারবেন না, যার অর্থ হলো এবার গ্রামে মহামারী ছড়িয়ে পড়বে। তবে মন্দির আবারও পবিত্র করে দেবীর পূজা করার আর একটাই মাত্র উপায় আছে। গ্রামের চারিদিকে অষ্টদিক বন্ধন দিতে হবে, কারণ দেবী মা হলো অষ্টদেবতার স্বরূপ। তাই আজ রাত থেকে ৮ দিন পর্যন্ত এই মন্দির আর পুরো গ্রাম বন্ধ থাকবে। এই ৮ দিনে কেউই গ্রামের বাইরে যেতে পারবে না। সবার বাড়ির দেবী প্রতিমা, দেবতার ছবি সহ তাবিজ, কবচ মন্দিরে রেখে দরজা বন্ধ করে দেয়া হবে। পুরোহিত আরও বলে, যারা গ্রামের বাইরে থেকে এসেছে তারা যেন আজ সন্ধ্যা ৬টার আগেই গ্রাম থেকে চলে যায়। তবে আব্বাই রাজু নামের একজন লোক পুরোহিতের দেয়া এসব নিয়ম মানতে কিছুতেই রাজি হয় না, কারণ তার মেয়ের বিয়ের জন্য তাকে তো গ্রাম থেকে বেরোতেই হবে। তাই সে তার পরিবার নিয়ে গ্রামের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা এসে আব্বাই রাজুর গাড়ি আটকায়। পুরোহিত তাকে বোঝানোর চেষ্টা করে গ্রামের প্রত্যেকটা মানুষকে অষ্টদিক বন্ধনের নিয়ম মানতেই হবে। একজনও যদি নিয়ম ভাঙে তাহলে গ্রামের সবার উপরে নেমে আসবে ভয়ঙ্কর মৃত্যুর ছায়া। গ্রামের বাইরে যেতে না পারায় আব্বাই রাজু খুব রেগে যায় আর পুরোহিতকে বলে, এমন একটা দিন আসবে যেদিন আপনি নিজেই অষ্টদিক বন্ধনের নিয়ম ভাঙবেন। এদিকে সব ঝামেলা মিটে গেলে পুরো গ্রামে অষ্টদিক বন্ধনের প্রস্তুতি শুরু হয়। এই কদিন গ্রামের মানুষের যাতে খাবারের কোনো কষ্ট না হয়, তাই হরিশচন্দ্র সবাইকে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করে। পুরোহিত একটা বড় অগ্নিকুণ্ড জ্বালিয়ে সিদ্ধার মৃত্যুর সময় সবার পরনে যে কাপড় ছিল সেগুলো অগ্নিকুণ্ডে ফেলে জ্বালিয়ে দেয়। এদিকে সুরিয়ারা গ্রাম থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছে, তবে সুরিয়া এখনো নন্দিনীর উত্তরের আশায় তার জন্য অপেক্ষা করছে। এদিকে নন্দিনী বাড়ি থেকে বেরোতেই যাবে, তখনই তার মৃগী রোগের খিঁচুনি উঠে যায়। ওই অবস্থায় সে তার ইঞ্জেকশনটা নেয়ার চেষ্টা করে, কিন্তু ধাক্কা লেগে টেবিলের উপরে সব ওষুধ নিচে পড়ে যায়। এতে তার ইঞ্জেকশনের শিশিটাও ভেঙে যায়। ডাক্তার বলে আধা ঘন্টার মধ্যে ইঞ্জেকশন না দিলে হয়তো নন্দিনীকে আর বাঁচানো সম্ভব হবে না। ইঞ্জেকশন আনতে হবে গ্রামের বাইরের হসপিটাল থেকে, কিন্তু এখন বাইরে অষ্টদিক বন্ধন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, তাই এই সময় গ্রামের বাইরে যাওয়াও সম্ভব না। ডাক্তার তাড়াতাড়ি হসপিটালে ফোন করে কাউকে ইঞ্জেকশন নিয়ে আসতে বলে। এদিকে হরিশচন্দ্র মেয়েকে বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়তে দৌড়তে গ্রামের সীমানায় চলে আসে। ততক্ষণে পুরোহিত সব নিয়ম কানুন শেষ করে মন্দিরের দরজায় তালা লাগিয়ে দেয়। গ্রামের শেষ প্রান্তে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়, আগামী ৮ দিন যেন কেউই এই গ্রামে প্রবেশ না করে। সুরিয়ারা আগেই গ্রাম থেকে বেরিয়ে গেছে, তবে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে সে গাড়ি থেকে বেরিয়ে আসে। যে ছেলেটা হসপিটাল থেকে ইঞ্জেকশন নিয়ে গ্রামে যাচ্ছিল তারই অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটার কাছে নন্দিনীর কথাটা জানতে পেরে এবার সুরিয়া নিজেই ইঞ্জেকশনটা নিয়ে আবারও গ্রামের দিকে যেতে থাকে। এদিকে মন্দিরে নাগবন্ধন দেয়া হয়ে গেছে। গ্রামের সীমানায় অষ্টদিক বন্ধন দেওয়ার কাজ চলছে। হরিশচন্দ্র সীমানার কাছে অধীর আগ্রহে মেয়ের ইঞ্জেকশনের জন্য দাঁড়িয়ে আছে। অষ্টদিক বন্ধন যখন একেবারে শেষের দিকে, তখনই সুরিয়া সীমানা পার হয়ে গ্রামে ঢোকে, আর তখনই বন্ধন দেয়া শেষ করে পুরো গ্রামকে একেবারে সিল করে দেয়া হয়। এবার না কেউ গ্রামে ঢুকতে পারবে আর না গ্রাম থেকে বের হতে পারবে। সুরিয়াও এই ৮ দিনের জন্য গ্রামের ভেতরেই আটকে যায়। নন্দিনীকে সময় মতো ইঞ্জেকশন দিতে পারায় সে আবারও সুস্থ হয়ে ওঠে। সেদিন সন্ধ্যা ৬টার পরেই পুরো গ্রাম একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সবাই যে যার ঘরে চলে গেছে, একজন মানুষকেও বাড়ির বাইরে দেখা যাচ্ছে না। এই সুযোগে সুধা কুমারের সাথে গ্রাম থেকে পালানোর প্ল্যান করে। সে চুপি চুপি বাড়িঘর পার হয়ে স্টেশনে এসে বসে। স্টেশনে আগে থেকে কুমার ট্রেনের টিকিট নিয়ে অপেক্ষা করছিল। সুধা খুব ভয় পেয়ে কুমারকে বলে, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে পালিয়ে এসেছি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কুমার বলে, আমি সব সময় তোমার সাথেই থাকবো, পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এসব বলতে বলতে কুমার রেল লাইনের ওপরে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই ট্রেন এসে কুমারকে ধাক্কা দিয়ে তার শরীর একেবারে টুকরো টুকরো করে ফেলে। চোখের সামনে কুমারকে মরতে দেখে সুধা একেবারে পাথর হয়ে যায়। হঠাৎ সে মন্ত্রমুগ্ধের মতো উঠে সামনের দিকে হাঁটতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে অষ্টদিক বন্ধনের সীমানা পার হয়ে সোজা জঙ্গলের মধ্যে চলে আসে। জঙ্গলের ভেতরে একটা গাছে অনেক বড় মৌমাছির চাক হয়েছে। সুধা এসে সরাসরি সেই মৌমাছির চাকে তার মুখ ঢুকিয়ে দেয়। মৌমাছির চাক ভেঙে যাওয়ায় সব মৌমাছিরা সুধাকে একেবারে ঘিরে ধরে। পরদিন সকালে নন্দিনী সুরিয়ার সাথে দেখা করতে এলে সুরিয়া আবারও তার কাছে তার প্রশ্নের
উত্তর জানতে চায়। নন্দিনী বলে, আজ নয়তো কাল আমাকে মরতেই হবে, তাই আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে পারবো না। এরপর নন্দিনী সুরিয়াকে একটা নীল লকেট দিয়ে বলে, এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, এটা আজ থেকে তোমার কাছে থাক। লকেটটা তোমার কাছে থাকলে মনে করবে আমিও সব সময় তোমার সাথেই আছি। সেদিন রাতে পার্বতী ছেলেকে নিয়ে পড়াতে বসেছে। হঠাৎ সে শুনতে পায় পাশের জঙ্গলে কেউ যেন কাঁদছে। অনেকবার কান্নার শব্দ শুনে পার্বতী একটা টর্চ হাতে জঙ্গলে দেখতে যায় কে কাঁদছে। আশেপাশে ভালো করে খুঁজে সে দেখতে পায় সুরি নামের একজন লোক খুব অদ্ভুতভাবে গাছের নিচে বসে আছে। পার্বতী তার নাম ধরে ডাকতেই সুরি একটা কাস্তে দিয়ে তার গলা কেটে ফেলে। পার্বতীর চোখের সামনেই সুরি ছটফট করতে করতে মারা যায়। চোখের সামনে এমন ভয়াবহ মৃত্যু দেখে পার্বতী ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে গ্রামবাসীরাও সেখানে চলে আসে। বাকিরা ভাবে সুরি আত্মহত্যা করেছে, কিন্তু সুরির মৃতদেহ দেখে পুরোহিত কিছু একটা সন্দেহ করে। পরের দিন সুরি আর নন্দিনীর সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে। নন্দিনী তাকে বলে সে আজ পার্বতীর সাথে দেখা করতে যাবে। রাতে এমন একটা ঘটনা ঘটায় পার্বতী খুব ভয় পেয়ে আছে। এদিকে পার্বতী বাড়িতে একা বসে সেলাইয়ের কাজ করছিল। কাল রাত থেকে সে কারো সাথে কোনো কথা বলেনি, শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে মন্ত্রমুগ্ধের মতো উঠে দেয়ালে ঝোলানো বস্তা সেলাই করা সুই হাতে নিয়ে সোজা সেটা তার ডান কানের ভেতরে ঢুকিয়ে দেয়। পার্বতী মারা যাওয়ার খবর শুনে পুরো গ্রামের মানুষ তার বাড়িতে এসে জড়ো হয়। সুরিয়া তার বোনের মৃত্যুতে খুব কষ্ট পায়। পার্বতীর বলা কথাগুলোই তার বারবার মনে পড়তে থাকে। গ্রামের মানুষ পুরোহিতকে জিজ্ঞেস করে, হঠাৎ গ্রামে এসব কি শুরু হয়েছে? পুরোহিত বলে, পার্বতী মারা যাওয়ার দুটো কারণ হতে পারে। প্রথমত, সে দীর্ঘদিন ধরে কানের যন্ত্রণায় ভুগছিল, তাই হয়তো যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এমনটা করেছে। আর দ্বিতীয়ত, নিশ্চয়ই কেউ অষ্টদিক বন্ধনের নিয়ম ভেঙেছে, তাই গ্রামে এমন মৃত্যুর মহামারী শুরু হয়েছে। তবে গ্রামের সবাই বলছে কেউ তো গ্রামের বাইরে যায়নি, তাহলে অষ্টদিক বন্ধন ভাঙবে কিভাবে? এদিকে আব্বাই রাজু পুরোহিতকে জিজ্ঞেস করে, এবার পার্বতীর দাহ কাজ কোথায় করা হবে? কারণ গ্রামের বাইরে যেতে তো আপনি নিষেধ করে দিয়েছেন। পুরোহিত কিছুক্ষণ চিন্তা করে বলে, গ্রামের উত্তর কোণার বাড়িটাতে পার্বতী আর সুরিকে দাহ করা হবে। কিন্তু এই কথা শুনে গ্রামের সবাই খুব চমকে ওঠে, কারণ উত্তর কোণার বাড়িটাই হলো ভেঙ্কাটা আর শান্তির সেই ভুতুরে বাড়িটা। তবে এটা ছাড়া আর কোনো উপায়ও তো নেই। এবার হরিশ্চন্দ্র সবাইকে বলে, গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে খবর নাও কেউ গ্রাম থেকে বের হয়েছে কিনা। এরপর সব বাড়িতে গিয়ে দেখা যায় কেউই গ্রাম থেকে বাইরে যায়নি। তবে সুধার বাড়িতে এসে খোঁজ নিলে তার বাবা মা বলে সুধা এখন স্নান করতে গেছে। এটা বলে তারা সুধার পালানোর ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পার্বতীর মৃতদেহ সৎকারের জন্য সেই ভুতুরে বাড়িতে আনা হয়। তবে সুরিয়া খেয়াল করে পার্বতীর ডান কানে রক্ত লেগে আছে, তার মানে সে ডান কানে সুই ঢুকিয়েছিল। কিন্তু পার্বতীর সমস্যা তো ছিল বাম কানে, তাই যদি সে ব্যথার জন্যই কানে সুই ঢোকায় তাহলে ডান কানে কেন ঢোকাবে? তখনই দেখা যায় এতক্ষণ গাছের ওপরে যে কাকটা বসেছিল সেটা উড়ে এসে জঙ্গলের মধ্যে খুব কর্কশ শব্দ করতে করতে মাটিতে পড়ে যায়। সেখানে পাশেই একজন অঘরী বসেছিল। কাকটার এমন অস্বাভাবিক মৃত্যু দেখে সে কাকটাকে হাতে তুলে নেয়। কাকের গায়ে লেগে থাকা মাটি স্পর্শ করতেই সে সিদ্ধার মৃত্যুর একটা ঝলক দেখতে পায়। অঘরীর সাথে সাথে গ্রামের সীমানায় এসে খুব জোরে শঙ্খ বাজায়। পুরোহিত তাকে থামিয়ে বলে, শুধু শ্মশানে মৃত্যু হলে শঙ্খ বাজানো হয়, তবে এটা গ্রাম, কোনো শ্মশান নয়। অঘরী বলে, এখন তোমাদের গ্রামেই শ্মশানে পরিণত হচ্ছে। এরপর সে অষ্টদিক বন্ধন স্পর্শ করতেই এতদিনে গ্রামে হওয়া সবগুলো মৃত্যুর ঝলক দেখতে পায়। অঘরী চিৎকার করে বলে, এই গ্রামে কেউ কালো জাদু করেছে, এখনই এই অষ্টদিক বন্ধন সরাতে হবে, না হলে গ্রামের চারিদিকে শুধু লাশ আর লাশ থাকবে। তবে পুরোহিত বলে, অষ্টদিক বন্ধনই আমাদের গ্রামকে রক্ষা করছে। অঘরী বলে, তাহলে গ্রামে 4 জনের মৃত্যু কিভাবে হলো? এটা শুনে পুরোহিত খুব অবাক হয়ে বলে, 4 জন নয়, 2 জন মারা গেছে। অঘরী বলে, আমি আমার মায়া দিয়ে যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাচ্ছ না। এটা বলেই অঘরী চলে যায়। তবে অঘরীর কথা শুনে সুরিয়ার সন্দেহ আরো বেড়ে যায়। সে ডাক্তারকে পার্বতীর ডান কানে রক্তের কথাটা জানায়। সে বলে, আমার মনে হয় পার্বতীর মৃত্যুটা স্বাভাবিক নয়,
নয়। আমি খুঁজে বের করব পার্বতীর সাথে আসলে কি হয়েছিল। এবার সুরিয়া আর ডাক্তার খোঁজ নিতে সুরির বাড়িতে আসে। সুরির স্ত্রীর কাছ থেকে তারা জানতে পারে সুরি গ্রামে দুধ বিক্রি করত। সে প্রতিদিন ভোর 4টায় গিয়ে একজনের থেকে দুধ নিয়ে আসতো, কিন্তু কাল দুধ আনার জন্য বের হয়ে সে আর বাড়িতে ফেরেনি। সুরিয়া বুঝতে পারে তার মানে বাড়ি থেকে বের হয়ে দুধ আনতে যাওয়ার সময়ই সুরির সাথে নিশ্চয়ই কিছু হয়েছে। তারা গ্রামে আরো খোঁজ নিয়ে জানতে পারে সুরি দুধ আনতে যাওয়ার সময় গ্রামের জঙ্গলটা পার হতে হয়। তাই তারা এবার জঙ্গলে আসে কিছু খুঁজে পাওয়া যায় কিনা দেখার জন্য। তবে একটা ডোবা থেকে খুব বাজে পচা গন্ধ পেয়ে তারা সেখানে দাঁড়িয়ে পড়ে। তারা ডোবার পাশে সুরির দুধের ক্যানের ঢাকনা খুঁজে পায়। এরপর ডোবা থেকে উদ্ধার করা হয় সুরির সাইকেলটা। সুরিয়া খেয়াল করে কিছুটা দূরে একটা লেডিস ব্যাগ পড়ে আছে। ব্যাগটার দিকে এগিয়ে যেতেই সে দেখে ঝোপের মধ্যে পড়ে রয়েছে সুধার বিকৃত লাশ। সুরিয়া সুধার ব্যাগটা ভালো করে খুঁজে দুটো ট্রেনের টিকিট খুঁজে পায়। সে ডাক্তারকে বলে তার মানে সুধাই অষ্টদিক বন্ধন ভেঙে ট্রেন স্টেশনে গিয়েছিল। ডাক্তার খুব অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে সে আবার গ্রামে ফিরে এলো কেন। এর উত্তর জানার জন্য এবার তারা দুজন নন্দিনীর সাথে দেখা করতে আসে, কিন্তু নন্দিনী খুব অসুস্থ তাই সে ঘুমিয়ে আছে। সুরিয়া স্টেশনে কল করে জানতে পারে সেদিন রাতে ট্রেনের সাথে ধাক্কা লেগে কুমার মারা গেছে। তার ডেড বডি শহরের হসপিটালে পাঠিয়ে দেয়া হয়েছে। যে ছেলেটা মারা গেছে সে আসলে কুমার ছিল কিনা এটা চেক করার জন্য সুরিয়া রবিকে হসপিটালে পাঠায়। রবি সুরিয়াকে জানায় লাশটা কুমারের। তার মানে আজ অঘরি সত্যি কথাই বলছিল। গ্রামে দুটো নয় 4টা মৃত্যু হয়েছে। সুরিয়া এসে পুরোহিতকে বলে যেদিন অষ্টদিক বন্ধন দেয়া হয়েছিল সেদিন রাতেই সুধা কুমারের সাথে পালানোর জন্য অষ্টদিক বন্ধন ভেঙে গ্রামের বাইরে যায়, কিন্তু তার চোখের সামনেই কুমার মারা যায়। এরপর সুধা যখন জঙ্গলে আত্মহত্যা করতে আসে তখন সেই পথ দিয়ে সুরি যাচ্ছিল। সুধাকে মরতে দেখে সুরি তাকে বাঁচাতে আসে, কিন্তু সুধা ততক্ষণে মারা গেছে। এরপর সুরি পার্বতীর সামনে নিজের গলা কেটে আত্মহত্যা করে, আর সুরিকে মরতে দেখে পার্বতীও পরে আত্মহত্যা করে। তার মানে যারাই চোখের সামনে মৃত্যু দেখছে পরে তারাই আবার মারা যাচ্ছে। এবার ডাক্তার জিজ্ঞেস করে তাহলে পার্বতীকে প্রথমে কে মরতে দেখেছে। তখনই সুরিয়ার মনে পড়ে যায় সেদিন নন্দিনী বলেছিল সে পার্বতীর সাথে দেখা করতে যাবে। তার মানে নন্দিনী প্রথম পার্বতীকে মারা যেতে দেখেছে। তাই নিয়ম মতে এবার নন্দিনীর মৃত্যুর পালা। এদিকে গ্রামের একজন লোক দেখে নন্দিনী একা একা জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যেন যাচ্ছে। লোকটা অনেকবার তাকে ডাকলেও নন্দিনীর সেদিকে কোনো খেয়াল নেই। তাই লোকটা দৌড়ে গিয়ে সুরিয়াকে খবর দেয়। সুরিয়া এসে দেখে নন্দিনী ভেঙ্কাটার বাড়ির কুয়ায় ঝাঁপ দিতে যাচ্ছে। তবে সে ঠিক সময়ে এসে নন্দিনীকে ধরে ফেলে আর অচেতন অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসে। বিছানায় শোয়ানোর সাথে সাথে নন্দিনীর আবারও মৃগীরোগের খিঁচুনি উঠে যায়। তবে এবারের খিঁচুনিটা খুবই অস্বাভাবিক রকমের। সুরিয়া খেয়াল করে নন্দিনীর চোখের মণিগুলো একেবারে লাল হয়ে আছে। সবাই জোরে চেপে ধরে কোনো রকমে তাকে শান্ত করে। এদিকে এতক্ষণে গ্রামবাসীরা সব ঘটনা জেনে গেছে। তারা এবার নন্দিনীকে দেখে খুব ভয় পায়। পুরোহিত বলে আজ থেকে 12 বছর আগে সেই অভিশাপের কারণেই গ্রামে এমন মৃত্যু শুরু হয়েছে। সুধা যখন অষ্টদিক বন্ধন ভেঙেছে তখনই গ্রামের উত্তর কোণার বাড়িটাতে এক অশুভ শক্তি জেগে উঠেছে। তার উপর গ্রামে যারাই মারা গেছে তাদের সবার দাহ কাজ ওই বাড়িতেই করা হয়েছে। এটা থেকেই বোঝা যায় এই সব কিছুই হচ্ছে শান্তির অভিশাপের কারণে। তাই এখন সবাইকে বাঁচানোর আর একটাই মাত্র পথ খোলা আছে, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে সাহায্য নিতে হবে। পুরোহিতের কথা শুনে সুরিয়া ডাক্তারকে জিজ্ঞেস করে 12 বছর আগে গ্রামে কি হয়েছিল। পুরোহিত কোন অভিশাপের কথা বলছে। ডাক্তার বলে 12 বছর আগে গ্রামে একটা মহামারী ছড়িয়ে পড়ে। গ্রামের বাচ্চারা কোনো এক অজানা কারণে এক এক করে মারা যেতে থাকে। প্রতিদিন এত মৃত্যু হতো যে চিতা জ্বালানোর জায়গা পাওয়া যেত না। ডাক্তার কবিরাজ কেউই বাচ্চাদের মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারছিল না। তাই গ্রামের মানুষ ঠিক করে তারা প্রাচীন ধর্মগ্রন্থের সাহায্য নেবে। প্রাচীন গ্রন্থ পড়ে পুরোহিত বলেছিল গ্রামে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে, তাই সবাইকে একসাথে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। এই ঘটনার কিছুদিন আগে ভেঙ্কাটা তার পরিবার নিয়ে গ্রামে এসে উত্তর কোণার বাড়িটাতে থাকতে শুরু করে। তারা গ্রামের কারো সাথেই মিশত না। একদিন সিদ্ধা দেখে ভেঙ্কাটা একটা বাচ্চার মৃতদেহ নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে।
সিদ্ধা ঘরের ভেতরে উকি দিয়ে দেখে ভেঙ্কাটা মৃতদেহটা নিয়ে কি সব তন্ত্রমন্ত্র করছে। সে তখনই গিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দেয় ভেঙ্কাটা কালো জাদু করছে। গ্রামের সবাই এসে ভেঙ্কাটাকে কালো জাদু করতে হাতে নাতে ধরে ফেলে। সবাই ভাবে ভেঙ্কাটার কালো জাদুর জন্যই বাচ্চারা মারা যাচ্ছে, তাই তাদের দুজনকে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয়। তবে এর কিছুদিন পর থেকে ভেঙ্কাটার বাড়ি থেকে কোনো বাচ্চার ভয়ঙ্কর চিৎকার শোনা যেত। কেউ কেউ বাড়িটাতে কালো ছায়ামূর্তিও ঘুরতে দেখেছে। তাই পুরোহিত শান্তিযজ্ঞ করে সেই বাড়িটাকে একেবারে সিলগালা করে দেয়। এরপর থেকে বাড়িটার আশেপাশেও আর কেউ যায় না। সবকিছু শুনে সুরিয়া ডাক্তারকে নিয়ে উত্তর কোণার বাড়িতে আসে। ডাক্তার ভয়ে ভয়ে বলে, আমাদের কি ভেতরে ঢোকাটা ঠিক হবে? সুরিয়া বলে, এই বাড়িতেই সবকিছু শুরু হয়েছিল, তাই এখানেই আমাদের সব উত্তর পাওয়া যাবে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। চারদিকে সবকিছু ঠিক আগের মতোই পড়ে আছে, তবে সবকিছু ধুলায় ঢাকা। দেয়ালে বিচিত্র সব ছবি আঁকা, শেলফে সারি সারি করে অনেক বই রাখা আছে। সুরিয়া খেয়াল করে টেবিলের ওপর থেকে একটা বই সরানো হয়েছে। তারা একটা লকার থেকে ভেঙ্কাটার পরিবারের ছবি আর তার লেখা একটা ডায়েরি খুঁজে পায়। ভেঙ্কাটা তার রিসার্চের সবকিছু এই ডায়েরিতেই লিখে রেখেছে। সে লিখেছে, এনার্জি বা শক্তি কখনো ধ্বংস হয় না। মানুষের আত্মাও হলো এক প্রকার শক্তি, যাকে কখনো শেষ করা যায় না, কিন্তু মন্ত্র বলে কন্ট্রোল করা যায়। মৃত্যুর পরেও মানুষের চোখ 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকে, তাই এই চোখের মাধ্যমেই মৃত মানুষকে আবারও জীবিত করার একটা তান্ত্রিক পদ্ধতি নিয়ে ভেঙ্কাটা রিসার্চ করছিল। কিন্তু রিসার্চ শেষ হওয়ার আগেই গ্রামের মানুষ কালো জাদু ভেবে ভেঙ্কাটা আর শান্তিকে মেরে ফেলে। সবকিছু দেখে সুরিয়া বলে, তাহলে এখন ভেঙ্কাটার ছেলে কোথায় গেছে? সেই হয়তো তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে এই সব করছে। এদিকে পুরোহিত প্রাচীন ধর্মগ্রন্থ পড়ে জানায়, একটা মাত্র উপায়ে এই বিপদ থেকে বাঁচা সম্ভব। নন্দিনীর ভেতরে এখন এক অশুভ শক্তি আছে, তাই 6 ফুটের একটা বাক্স এনে নন্দিনীকে সেটার ভেতরে ঢোকাতে হবে। এরপর বাক্সটা নিয়ে ভেঙ্কাটার বাড়ির সামনে রাখতে হবে। রাতে চন্দ্রগ্রহণ শুরু হলে সবাই বাক্সটার উপর নিজেদের রক্ত উৎসর্গ করবে। এরপর গ্রহণ শেষ হওয়ার ঠিক আগে বাক্সে আগুন দিয়ে নন্দিনীকে মেরে ফেললে সব অশুভ শক্তির বিনাশ হবে। কিন্তু হরিশচন্দ্র কিছুতেই তার মেয়েকে মারতে দেবে না। তখন আব্বাই রাজু বলে, 12 বছর আগেও গ্রামের মানুষদের বাঁচাতে দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল, তাই নন্দিনীর বেলায়ও এই নিয়মের কোনো নড়চড় হবে না। গ্রামের সবাই এবার আব্বাই রাজুর কথার সাথে একমত। তাই কথা কাটাকাটির এক পর্যায়ে হরিশচন্দ্রের লোকেদের সাথে গ্রামবাসীর মারামারি লেগে যায়। কয়েকজন জোর করে নন্দিনীকে তুলে আনতে গেলে সুরিয়া এসে সবাইকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেয়। সে বলে, আমি থাকতে কেউ নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবে না। আমি গ্রহণ শেষ হওয়ার আগেই এই সমস্যার সমাধান খুঁজে আনব। নন্দিনী আর সব গ্রামবাসীদের বাঁচানোর দায়িত্ব এখন আমার। এরপর সে পুরোহিতের কাছে গ্রামের বাইরে যাওয়ার অনুমতি চায়। তবে পুরোহিত অষ্টদিক বন্ধন ভাঙতে নিষেধ করলে সুরিয়া বলে, গ্রহণ শেষ হওয়ার আগেই তাকে সমাধান খুঁজে বের করতে হবে, না হলে অষ্টদিক বন্ধন দিয়েও গ্রামবাসীর মৃত্যু আটকানো সম্ভব হবে না। এই কথা বুঝতে পেরে সবাই সুরিয়াকে বাইরে যেতে দিতে রাজি হয়। তবে পাশের গ্রামের লোকেরা এসে বলে, তারা এই গ্রামের কাউকে সীমানা পার হতে দেবে না, না হলে রুদ্রাভানাম গ্রামের মহামারী তাদের গ্রামেও ছড়িয়ে পড়বে। তবে সুরিয়া কারো কথায় কান না দিয়ে গাড়ি নিয়ে সবাইকে ধাক্কা দিয়ে সীমানা পার হয়ে যায়। এবার সে ভৈরবার খোঁজ করতে অনাথ আশ্রমে আসে। কেয়ারটেকার বলে, এটা আগে অনাথ আশ্রম ছিল, কিন্তু এখন শুধু সে আর তার মালিকের পরিবারই এখানে থাকে। সুরিয়া মালিকের সাথে দেখা করে রুদ্রাভানাম গ্রামের কথা জানায়। তবে এই গ্রামের নাম শুনে মালিকের মুখ ভয়ে একেবারে চুপসে যায়। মালিকের স্ত্রী সুরিয়াকে বলে, 12 বছর আগে হরিশচন্দ্র ভৈরবাকে এখানে রেখে গিয়েছিল। ভৈরবা অন্য সব বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। সারাক্ষণ ক্লাসে বসে কি সব অদ্ভুত ছবি আঁকতো আর বিড়বিড় করে মন্ত্র পড়তো। প্রতি রাতে কাউকে কিছু না বলে আশ্রম থেকে বেরিয়ে যেত, আর ভোর হলে নিজেই আবার ফিরে আসতো। মালিকের স্ত্রী তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও সে কোনো উত্তরই দিত না। তার অস্বাভাবিক আচরণ দেখে অন্য বাচ্চারাও তাকে খুবই ভয় পেত। একদিন আশ্রমের এক মহিলা ভৈরবাকে জঙ্গলের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় কিসব তন্ত্রমন্ত্র করতে দেখে ফেলে। সেদিন রাতে সে আশ্রমে ফিরে না এলে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। এক সময়
মালিক তাকে খুঁজে পেয়ে আটকাতে গেলে ভৈরবা মন্ত্র পড়ে মালিককেই পঙ্গু করে দেয়। এরপর থেকে মালিক আর কখনো সুস্থ হয়নি। সেদিনই ভৈরবা যে আশ্রম থেকে বেরিয়ে গেছে, এরপর আর কখনো ফিরে আসেনি। সুরিয়া আরও জানতে পারে ভৈরবা প্রতিদিন জঙ্গলের পশ্চিম দিকের রাস্তাটা দিয়ে যেত। এটা শুনে সে এবার পশ্চিম দিকের রাস্তা ধরে সামনে এগোতেই দেখে নদীর ওপারে সব অঘরীদের আস্থানা। সেখানে অনেক অঘরী নিজেদের সাধনায় ব্যস্ত। সে কয়েকজনকে ভৈরবার কথা জিজ্ঞেস করলেও কেউ তার সম্পর্কে কিছু জানে না। তবে হঠাৎ একজন অঘরী এসে তার চোখে ধুলো ছিটিয়ে দিয়ে মন্ত্র পড়তে থাকলেও সুরিয়ার উপরে কোনো মন্ত্রের প্রভাবই পড়ে না। উল্টো যে মন্ত্র পড়ছিল সেই অঘরী ছিটকে দূরে গিয়ে পড়ে। এটা দেখে অন্য সব অঘরীরা এসে সুরিয়াকে আটকানোর চেষ্টা করে। তখনই শুরুতে দেখানো অঘরী এসে সুরিয়াকে অন্যদের হাত থেকে ছাড়ায়। অঘরী সবাইকে বলে সুরিয়া তাদের শত্রু নয়, সে রুদ্রাভানাম গ্রামের সবাইকে বাঁচাতেই এখানে এসেছে। সুরিয়া অঘরীকে জানায় গ্রামে যেই নিজের চোখে মৃত্যু দেখছে, পরে আবার সেই মারা যাচ্ছে। এই কথা শুনে অঘরী একেবারে চমকে ওঠে। সে বলে এটা অনেক জটিল একটা তন্ত্রবিদ্যা, যাকে বলা হয় অ্যানিমিজম বা পশু তন্ত্রবিদ্যা। একসাথে অনেক মানুষকে মারতে হলে এই তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয়। এই তন্ত্রবিদ্যা এমন এক জায়গায় করা হয় যেখানে আলো বা বাতাস কিছুই প্রবেশ করতে পারে না। সুরিয়া বলে এমন জায়গা কোথায় খুঁজে পাওয়া যাবে। এবার অঘরী সুরিয়াকে নিয়ে একটা গুহার ভেতরে আসে। গুহার একেবারে শেষ প্রান্তে এসে অঘরী বুঝতে পারে এই জায়গাতেই তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয়েছে। তবে আশেপাশে অনেক খুঁজেও ভৈরবার কোনো খোঁজ পাওয়া যায় না। সুরিয়া গুহার কোঠরির ভেতর থেকে একটা প্রাচীন গ্রন্থ খুঁজে পায়, যেটা হুবহু মন্দিরের প্রাচীন গ্রন্থের মতোই। অঘরী বইটা ছুঁয়ে বুঝতে পারে এটাই হলো মন্দিরের আসল গ্রন্থ। পুরোহিতের কাছে যেটা আছে সেটা আসলটার সাথে বদল করে দেয়া হয়েছে। তার মানে গ্রামে অষ্টদিক বন্ধন দেওয়ার আসল প্ল্যানটা ছিল ভৈরবার। তার রাখা নকল গ্রন্থ পড়েই পুরোহিত নিজের অজান্তেই অষ্টদিক বন্ধন দিয়েছে। এবার এই তন্ত্রবিদ্যা কাটাতে হলে তাদের প্রথমেই ভৈরবাকে খুঁজে বের করতে হবে। সুরিয়ার নজর পড়ে গুহার এক কোনায় রাখা একটা ব্যাগের ওপর। ব্যাগের ভেতরে সে একটা পরিচয়পত্র পায়, যেটা খুলতেই সুরিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জানতে পারে সুধার প্রেমিক কুমারী হলো ভেঙ্কটার ছেলে ভৈরবা। সে বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে গ্রামের উপরে এই ভয়ঙ্কর তন্ত্রবিদ্যার প্রয়োগ করেছে। তার মানে তারা যে ভৈরবাকে খুঁজছে সে আগেই মারা গেছে। এদিকে অঘরী তন্ত্রবিদ্যার জায়গায় হাত রেখেই বুঝতে পারে ভৈরবা ইচ্ছে করে নিজের জীবন বলিদান দিয়েছে আর তার আত্মা এখন অন্য কারো শরীরে প্রবেশ করেছে। অঘরী বলে অষ্টদিক বন্ধন এতই শক্তিশালী যে শুধুমাত্র মানুষ ছাড়া অন্য কোনো শক্তি এই বন্ধনের ভেতরে প্রবেশ করতে পারে না। তাই ভৈরবা সুধার সাথে প্রেমের নাটক করে তাকে ভুলিয়ে ভালিয়ে প্রথমে স্টেশনে নিয়ে আসে। সুধার সামনেই ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে সুধার শরীরে তার আত্মা প্রবেশ করে। এরপর সুধার শরীরে ভর করে সে অষ্টদিক বন্ধন ভেঙে গ্রামের ভেতরে ঢোকে। আর এভাবেই সুরির সামনে সুধা মারা যায়। তাই ভৈরবার আত্মা সুরির শরীরে প্রবেশ করে। এরপর সুরি থেকে পার্বতী আর পার্বতী থেকে নন্দিনী শরীরে যায়। এবার নন্দিনীকে সবার সামনে জ্যান্ত জ্বালিয়ে দিলেই এই পশুতন্ত্র বিদ্যা গ্রামের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আর গ্রামের সবাই একসাথে মারা যাবে। সুরিয়া জিজ্ঞেস করে ভৈরবা মন্দির থেকে প্রাচীন গ্রন্থ বদল করলো কিভাবে? এই কাজ তার পক্ষে একা করা তো সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই গ্রামের কেউ ভৈরবাকে এই কাজে সাহায্য করছে। অঘরী বলে শুধু সাহায্য নয়, সে ভৈরবার আত্মাকে বশ করে তার ইচ্ছে মতো চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার আগেই সেই লোককে খুঁজে বের করে আটকাতে হবে, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এদিকে গ্রামে নন্দিনীকে জোর করে বাক্সে বন্দি করে বাক্সটা ভেঙ্কটার বাড়িতে নিয়ে যাওয়া হয়। হরিশচন্দ্র অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সুরিয়া অঘরীকে নিয়ে গ্রামে ফেরার জন্য বেরিয়ে পড়েছে। অঘরী জিজ্ঞেস করে আমাদের অঘরীদের মন্ত্র কখনো ব্যর্থ হয় না, কিন্তু তোমার উপর মন্ত্র প্রয়োগ করা হলেও তোমার কোনো প্রভাব পড়ল না কেন? নিশ্চয়ই তোমাকে কোনো শক্তি রক্ষা করছে। তবে এটা বলার সাথে সাথেই তাদের গাড়িটা উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা দুজনে কোনো রকমে প্রাণে বাঁচে। এদিকে অন্য গ্রামের মানুষেরা সুরিয়াকে ধরার জন্য দৌড়ে তাদের দিকেই আসছে। সুরিয়া অঘরীকে রুদ্রাভানাম গ্রামে যেতে বলে সবার সাথে ফাইট করা শুরু করে। অন্যদিকে দেখা যায় নন্দিনীর বাক্সটা একটা বৃত্তের মধ্যে রেখে একে একে গ্রামের সবাই রক্ত উৎসর্গ করা শুরু করেছে। অনেকে না চাইতেও গ্রামবাসীদের চাপে রক্ত দিতে বাধ্য হয়। অঘরী গ্রামে এসে প্রথমেই নাগবন্ধন ছিঁড়ে দেবী মায়ের মন্দির খুলে দেয়। সুরিয়া দৌড়ে অষ্টদিক বন্ধন পার হয়ে গেলে অন্য গ্রামের মানুষেরা তাকে আর ধরতে পারে না। সুরিয়া এসে পুরোহিতকে বলে প্রাচীন গ্রন্থ বদলে ফেলা
খেলা হয়েছে। নন্দিনীকে জ্বালিয়ে দিলেও মৃত্যুর খেলা থামবে না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রক্ত উৎসর্গ করার কারণে সবাই ভৈরবার পশুতন্ত্রবিদ্যার বশে চলে গেছে। তাই এবার অঘোরের পক্ষেও ভৈরবার আত্মাকে শেষ করা সম্ভব নয়। সে কিছু সময়ের জন্য শুধু তাকে আটকে রাখতে পারবে, আর এর মধ্যেই সুরিয়াকে খুঁজে বের করতে হবে ভৈরবার আত্মাকে কে কন্ট্রোল করছে। যেহেতু সুরিয়াকে কোনো অদৃশ্য শক্তি রক্ষা করছে, তাই একমাত্র সুরিয়াই ভৈরবার আত্মাকে আটকাতে পারবে। সুরিয়া খেয়াল করে গ্রামবাসীদের মধ্যে শুধুমাত্র হরিশচন্দ্রই সেখানে উপস্থিত নেই। তার মানে হরিশচন্দ্রই ভৈরবাকে সাহায্য করছে। সুরিয়া তখনই হরিশচন্দ্রের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ তার পা লেগে মেঝেতে থাকা একটা জলের পাত্র পড়ে যায়। সুরিয়া ভেজা শতরঞ্জিটা সরাতেই দেখে মেঝেতে একটা গুপ্ত দরজা। দরজাটা খুলতেই দেখা যায় অনেকগুলো সিঁড়ি সোজা বেসমেন্টে চলে গেছে। সুরিয়া নিচে এসে দেখে দেয়ালে পশুতন্ত্রবিদ্যার অনেকগুলো ছবি আঁকা। মেঝেতে কয়েকটা গলাকাটা মুরগি আর 1979 সালে কলেরায় গ্রামের বাচ্চাদের মারা যাওয়ার কয়েকটা পেপার কাটিং। টেবিলের ওপর একটা ধুলো পড়া ছবি দেখে সুরিয়া সেটা হাতে তুলে নেয়। ছবির ধুলা সরাতেই ছবিটা দেখে সুরিয়া একেবারে চমকে ওঠে। ওপরের ঘরে হরিশচন্দ্রের কান্না শুনে সে দৌড়ে তার কাছে গিয়ে ছবিটার কথা জিজ্ঞেস করে। আর এখানেই জানা যায় এই কাহিনীর সব থেকে বড় রহস্য। হরিশচন্দ্র বলে, সেদিন ভেঙ্কাটা আর শান্তিকে জ্বালিয়ে দেওয়ার পর আমরা ভৈরবাকে অনাথ আশ্রমে রেখে আসি, কিন্তু কিছুদিন পর কয়েকজন এসে বলে তারা নাকি ভেঙ্কাটার বাড়িতে কোনো বাচ্চার চিৎকার শুনতে পেয়েছে। আমরা যেদিন শান্তি যজ্ঞ করতে ওই বাড়িতে যাই, সেদিন আমি বাড়ির ভেতরে নুপুরের শব্দ শুনতে পেয়েছিলাম। আমি একাই বাড়ির ভেতরে ঢুকে দেখি ঘরের কোনায় একটা বাচ্চা মেয়ে বসে কাঁদছে। বাচ্চাটার হাতে থাকা ছবি দেখে বুঝতে পারি এই বাচ্চাটা ভেঙ্কাটা আর শান্তির মেয়ে, যার কথা গ্রামের কেউ জানে না। গ্রামবাসীরা যদি জানতে পারে এটা ভেঙ্কাটার মেয়ে, তাহলে একেও মেরে ফেলতে পারে। এটা ভেবে আমি কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসি। আমার মৃত বোনের মেয়ে বলে তাকে আমার মেয়ের মতোই যত্ন করে বড় করেছি। সুরিয়া বুঝতে পারে তাহলে হরিশচন্দ্র নয়, বরং নন্দিনী নিজেই গ্রামে থেকে ভৈরবাকে সাহায্য করছিল। নন্দিনী মন্দিরের প্রাচীন গ্রন্থ বদলে দেয় আর এক এক করে গ্রামের 4 জনকে মেরে ফেলেছে। এদিকে চন্দ্রগ্রহণ প্রায় শেষের দিকে। হঠাৎ নন্দিনী তন্ত্রবিদ্যার শক্তি দিয়ে বাক্স থেকে বেরিয়ে হাওয়ায় ভাসতে থাকে। তার 2 চোখ একেবারে সাদা হয়ে গেছে। অঘোরী অনেক চেষ্টা করেও নন্দিনীর শক্তির সাথে লড়াই করতে পারছে না। নন্দিনী তার শক্তি দিয়ে বড় গাছটায় আগুন জ্বালিয়ে দেয়, যেটার সাথে বেঁধে তার বাবা মাকে মারা হয়েছিল। এবার সেসব গ্রামবাসীদের বশ করে জ্বলন্ত গাছটার দিকে নিয়ে যাচ্ছে। ততক্ষণে সুরিয়া সেখানে এসে নন্দিনীকে বোঝানোর চেষ্টা করে, সেদিন গ্রামবাসীরা তোমার বাবার থেকে বাঁচতেই তাদেরকে মেরেছে, কারণ তোমার বাবা কালো জাদু করছিল। সব দোষ গ্রামবাসীর নয়, তোমার বাবারই ছিল। তখন নন্দিনী ভয়ঙ্কর চিৎকার করে বলে, সবাই আমার বাবাকে ভুল বুঝেছে। ঘটনা ফ্ল্যাশব্যাকে এলে দেখা যায় ভেঙ্কাটা প্রথমবার পরিবার নিয়ে গ্রামে আসে। শান্তি কোনো এক কারণে প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার বলেছে কোনো ট্রিটমেন্ট করে শান্তিকে আর সুস্থ করা সম্ভব হবে না। তবে ডাক্তার হাল ছেড়ে দিলেও ভেঙ্কাটা শান্তিকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে মেডিকেল সায়েন্স কিছু করতে না পারলেও অথর্ববেদের তন্ত্রবিদ্যা দিয়ে শান্তিকে সুস্থ করা সম্ভব। সে তন্ত্রবিদ্যা নিয়ে রিসার্চ শুরু করে আর এনার্জিকে কন্ট্রোল করা শিখে ফেলে। এরপর সে অথর্ববেদের সব তন্ত্র ব্যবহার করে একটা খুব শক্তিশালী যন্ত্র বানিয়ে সেটা শান্তির গলায় পরিয়ে দেয়, যাতে শান্তি সুস্থ হয়ে ওঠে। তবে এই যন্ত্রের একটা খারাপ দিক হলো এটা পজিটিভ এনার্জির সাথে সব নেগেটিভ এনার্জিকেও নিজের দিকে টানবে, কিন্তু এই যন্ত্রটা যে গলায় পড়ে থাকবে তার উপরে কোনো শক্তিরই প্রভাব পড়বে না। অথর্ববেদে এটাও লেখা আছে মানুষ মারা যাওয়ার 6 ঘন্টা পর্যন্ত তার চোখ কাজ করতে পারে। তাই তন্ত্রবিদ্যা প্রয়োগ করে মৃতদেহের চোখের মাধ্যমে তার আত্মাকে শরীরে প্রবেশ করাতে পারলে সেই মানুষটা আবারও জীবিত হয়ে উঠবে। একদিন রাতে ভেঙ্কাটা হসপিটাল থেকে একটা সদ্যমৃত বাচ্চার লাশ এনে এই পদ্ধতিতে বাচ্চাটাকে জীবিত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই গ্রামের মানুষ এসে এই সব দেখে ভাবে ভেঙ্কাটা কালো জাদু করে গ্রামের সব বাচ্চাদেরকে মেরে ফেলছে। তাই আর কিছু না ভেবেই তারা ভেঙ্কাটা আর শান্তিকে জ্বালিয়ে দেয়। ছোট নন্দিনী তখন বাড়ির ভেতরে লুকিয়ে থেকে সবকিছু দেখছিল। নিজের চোখে বাবা মাকে মরতে দেখে নন্দিনী সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফিরলে সে দেখে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এরপর 8 দিন সে ওই বাড়িতে কোনো খাবার ছাড়া একাই ছিল। একদিন হরিশচন্দ্র এসে নন্দিনীকে দেখে বাড়ির পেছনের দরজা
দরজা দিয়ে লুকিয়ে বের করে নিয়ে যায়। নন্দিনী হরিশ্চন্দ্রের মেয়ে হিসেবেই বড় হয়ে উঠছে, কিন্তু সে দেখে তার বাবা মাকে মেরে ফেলার জন্য গ্রামবাসীদের মধ্যে কোনো রকমের অনুশোচনা ছিল না। তাই সে মনে মনে ঠিক করে সে তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেবে। একদিন নন্দিনী তার পুরনো বাড়িতে এসে তার ছোটবেলার সব স্মৃতিগুলো মনে করছিল। তখনই সেখানে ভৈরবা চলে আসে। নন্দিনী এর আগে জানতই না তার দাদা এখনো বেঁচে আছে। তাই এবার দুই ভাই বোন মিলে প্রতিশোধ নেয়ার জন্য পশুতন্ত্রের সাধনা শুরু করে। কয়েক বছর ধরে কঠোর সাধনা করে তারা দুজন তন্ত্রবিদ্যার সাহায্যে অনেক শক্তি লাভ করে। সবার আগে তারা মন্দিরের প্রাচীন গ্রন্থ বদলে পশুতন্ত্রের নিয়ম লেখা একটা বই রেখে দেয়। এরপর সিদ্ধাকে হিপনোটাইজ করে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে তাকে খুন করে, যাতে দেবী মায়ের মন্দির বন্ধ করে দেয়া হয়। এরপর সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলতে থাকে। নন্দিনী বলে, এই মানুষগুলো আমাদের মন্দিরের মতো বাড়িটাকে এক মুহূর্তে শ্মশান বানিয়ে দিয়েছে, তাই আমি আজ নিজেকে উৎসর্গ করে এদের ওপর প্রতিশোধ নেব। সব শুনে সুরিয়া নন্দিনীকে অনেক বোঝানোর চেষ্টা করে এমনটা না করার জন্য, কিন্তু নন্দিনী কোনো কথাই না শুনে আবারও মন্ত্র পড়তে থাকে। তাই সুরিয়া বলে, গ্রামবাসীদের মারতে হলে আগে আমাকে মারতে হবে, তবে আমি জানি তুমি এমনটা করতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। এই কথা শুনে নন্দিনীর ভেতরে থাকা ভৈরবার আত্মা সুরিয়াকে মারতে আসে, কিন্তু সুরিয়ার গলায় নন্দিনীর দেয়া নীল লকেটটা থাকার কারণে সে সুরিয়ার কোনো ক্ষতি করতে পারে না। তাই ভৈরবার আত্মা আবারও নন্দিনীর শরীরে ঢুকে গ্রামবাসীদের মারার জন্য মন্ত্র পড়তে থাকে। এবার সুরিয়া নন্দিনীকে আটকাতে তার নিজের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে নন্দিনী যেন কিছুক্ষণের জন্য তার চেতনা ফিরে পায়। সে আগুনের কুণ্ডলি থেকে বেরিয়ে সুরিয়ার কাছে চলে আসে, আর এই সুযোগে সুরিয়া নন্দিনীর পিঠে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। নন্দিনী মারা যাওয়ার সাথে সাথে সবার ওপর থেকে পশুতন্ত্রের প্রভাব কেটে যায়। এদিকে নন্দিনীকে মারার কারণে সুরিয়া খুবই কষ্ট পায়, কিন্তু সবাইকে বাঁচানোর জন্য এছাড়া আর তার কাছে কোনো উপায় ছিল না। পরের দিন সুরিয়া গ্রামের সবাইকে ভেঙ্কাটা ও তার পরিবারের সব সত্যি কথা জানায়। সে সবাইকে তাদের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে বলে। এবার ভেঙ্কাটার বাড়িতে বাচ্চাদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করা হবে, কারণ গ্রামবাসীদের অজ্ঞানতার জন্যই ভেঙ্কাটার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই সবার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়াই হবে সবথেকে বড় প্রায়শ্চিত্ত। এরপর দেখা যায় সুরিয়ার হাতে এখনো নন্দিনীর দেয়া নীল লকেটটা আছে। হঠাৎ সে সামনে তাকাতেই দেখা যায় সুরিয়ার দু চোখ একেবারে নীল হয়ে গেছে। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।